নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট বাংলার ইউনিট 10। ঠিক আছে, আপনাদের কাছে সিলেবাসটা থাকলে চটজলদি খুলে ফেলুন। ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ জায়গা। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু শূন্য পেতে পারি, অঙ্কের মতো। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আবার 100-এ 100ও পাওয়া যায়, এরকম ব্যাপার। যাই হোক, প্রথমে চলে আসি কি কি প্রশ্ন এসেছিল একটু লিখে নিন আপনারা। চলে আসি হচ্ছে 2022-এর ডিসেম্বর মাসে, মানে মোটামুটি আমি একটা আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে উজ্জ্বল নীলমণি থেকে 4-5টা মতো 4টে প্রশ্ন ছিল। কাব্যতত্ত্ব থেকে, যেটা আজকে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, সেটা থেকে 3টে প্রশ্ন ছিল। আর হচ্ছে অলংকার বাদ যে চ্যাপ্টারটা রয়েছে, অভিনবগুপ্ত, বামন, সেখান থেকে 2টো প্রশ্ন ছিল। ঠিক আছে, এরপরে চলে আসছি 2023-এর জুনের পরীক্ষাটাতে। 2023-এর জুনের এখানে পোয়েটিক্স থেকে 3টে প্রশ্ন ছিল, মানে অ্যারিস্টটলের পোয়েটিক্স। অলংকারবাদ থেকে 2টো, উজ্জ্বল নীলমণি থেকে 3টে প্রশ্ন। না লিখলেও হবে, শুনে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আর যদি মনে করেন যে লিখে নিই, পরবর্তীকালে আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন, তাহলে লিখে নিতে পারেন। নেক্সট হচ্ছে এই পেলাম হচ্ছে আমরা। আচ্ছা, এরপর 2023-এর ডিসেম্বরে আমরা দেখছি হচ্ছে অলংকারবাদ, যে ধ্বনিবাদের যে জায়গাটা। ঠিক আছে, এখান থেকে 2টো প্রশ্ন থাকছে, কিন্তু উজ্জ্বল নীলমণি থেকে 2টো প্রশ্ন থাকছে, আর অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে 3টে প্রশ্ন থাকছে। এটা 2023-এর ডিসেম্বর মাসের কথা বলছি। ঠিক আছে, এরপরে চলে আসছি যেটা আমাদের পেন পেপারে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 2024-এ ইউনিট 10 থেকে প্রশ্ন ছিল হচ্ছে ধ্বনি থেকে, ধর্নালোক থেকে প্রশ্ন ছিল। উজ্জ্বল নীলমণি থেকে গোপীদের ভাগ, এরকম একটা প্রশ্ন ছিল। আচ্ছা, অলংকার বাদ থেকে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে বইয়ের নাম, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব দেয়। বইয়ের নাম, উজ্জ্বল নীলমণির শ্রেণী বিভাগ, এরকম একটা প্রশ্ন ছিল। আচ্ছা, হরিপ্রিয়া প্রকরণ থেকে প্রশ্ন ছিল, আর কাব্যতত্ত্বের ভূমিকা অংশ থেকে প্রশ্ন ছিল। ঠিক আছে, আচ্ছা, এই ছিল হচ্ছে 2024-এ যেটা পেন পেপারে হয়েছে। নেক্সট আমি চলে আসছি হচ্ছে পরবর্তী পরীক্ষা, যেটা হচ্ছে এবারের পরীক্ষাটা বলে দিচ্ছি। 2024-এর কাব্যতত্ত্ব থেকে 5টা প্রশ্ন ছিল, উজ্জ্বল নীলমণি থেকে 4টে ছিল, অলংকার শাস্ত্র থেকে 2টো প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম। মানে আমি হিসেব করে যা দেখেছি, ইউনিট 10 থেকে 9টা থেকে 12টা এরকম প্রশ্ন আসে, 9 থেকে 12। ঠিক আছে, তার মানে ইউনিট 10 আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এইবার আমরা চটজলদি একটু সিলেবাসটা দেখে নিই, কি পড়বো, কিভাবে পড়বো। এখন শেষ মুহূর্তে আর অতটা হয়তো এই ক্লাসে আমি বলতে পারবো না, তার জন্য একটা অন্য ক্লাস নিয়ে বলতে হবে। কিন্তু কি কি পড়বো এবং কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট এবার আমি বলি। দেখুন, অলংকারবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, চিত্রকাব্য, ঔচিত্য, বক্রোক্তিবাদ, এই যে 1 নম্বরের যে ভাগটা রয়েছে, এখান থেকে যে প্রশ্ন আসে, বিশেষ করে ধ্বনিবাদ থেকে প্রশ্ন আসে। অভিনবগুপ্ত, আনন্দবর্ধন, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন আসে, এখন মানে নতুন ট্রেন্ড আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে কে কত শতকের মানে মানে এসেছেন আর কি। ভরত ষোড়শ শতকে এসেছেন, রুদ্রক কবে এসেছেন। ঠিক আছে, এরকম প্রশ্ন দেখা যায়, পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। ত্রয়োদশ শতকে কে এসেছেন, তো এরকম এখানে শতক আর এখানে তাদের নাম দিয়ে কিন্তু ম্যাচ করতে দিতে পারে, ইম্পর্টেন্ট জায়গা। নাম্বার 2 হচ্ছে কে কি বই লিখেছেন, কাব্যালঙ্কার বইটা কার লেখা। ঠিক আছে, ভরতের বইয়ের নাম কি, নাট্যশাস্ত্র। ঠিক আছে, ব্যক্তি বিবেক বইটা কার লেখা, মহিম ভট্ট সম্ভবত। তাহলে এই বইয়ের নাম এবং তার পাশাপাশি কারা কারা লিখেছেন, এখান থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে ওই কে কত শতকে এসেছে এটা। আরেকটা হচ্ছে ডেপথে একটু জানা, সেটা কোনগুলো, ধ্বনিবাদ, রসবাদ, অলংকারবাদ এবং চিত্রকাব্য থেকেও 2-1বার প্রশ্ন এসেছে।
যে চিত্রকাব্যকে কে কি বলছেন, জগন্নাথ চিত্রকাব্যকে কি বলেছেন, কে চিত্রকাব্যকে অধম বলেছেন, এই ধরনের কিন্তু জায়গাগুলো মন্তব্য যুক্তি আকারে ছিল, এগুলো দেখতে হবে। তাহলে কোন কোন জায়গাগুলো দেখবেন বললাম। নেক্সট 2 নম্বর উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অদ্ভুতভাবে এইবার উজ্জ্বল নীলমণি থেকে সম্ভবত আমি কি বললাম 4টে প্রশ্ন এসেছে। 4টের মধ্যে মোটামুটি 2টো কি 3টেই নায়ক ভেদ থেকে এসেছে। একবার খেয়াল করবেন আপনারা, নায়ক ভেদ থেকে এসেছে। কিন্তু তার মানে এটা নয় যে শুধু ওটা ইম্পর্টেন্ট। হরিপ্রিয়া প্রকরণ থেকে আগেরবার এসেছিল, নায়িকা ভেদ থেকে আসে। সুতরাং এই যে 4টে পার্ট রয়েছে, খুব ভালো করে উজ্জ্বল নীলমণিটা পড়বেন, কারণ উজ্জ্বল নীলমণি এগুলো এমন একটা জায়গা, এখান থেকে তো প্রশ্ন আসবেই। কিন্তু অদ্ভুতভাবে আমি এবার এটা খেয়াল করলাম, নায়কভেদ থেকে এত প্রশ্ন দিয়ে দিয়েছে। মানে যে এটা ভালো করে পড়ে গেছেন, এবং নায়কভেদ বেশ সোজা, যে পড়ে গেছেন, হয়তো কারোর গুলিয়ে গেলে নায়িকাভেদ গুলিয়ে যেতে পারে, তো এখান থেকে প্রশ্ন আসে। তারপরে পূর্বরাগ, যেমন সিঙ্গার ভেদ প্রকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে, সম্ভোগ ওই জায়গাটা থেকে। তারপর পৌর পূর্বরাগে 10টি দশা সাজিয়ে লেখো, হ্যাঁ। তারপর সমর্থরতির দশা, এই যে জায়গাগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। উজ্জ্বল নীলমণি তো ছাড়াই যাবে না। আর অ্যারিস্টটলের পোয়েটিক্স তো কি বলবো, মানে অ্যারিস্টটলের পোয়েটিক্স কি পড়বেন একটু জায়গাটা বলে দিই, পড়তে তো সবই হবে। ভূমিকা অংশ খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। প্রথম কথা দেখবেন শিশির কুমারের যে বইটি রয়েছে, ছোট্ট চটি পাতলা বই, ব্ল্যাক কালারের বইটা, তো আপাত অর্থে দেখে মনে হবে বইটা বোধহয় খুব কঠিন ভাষা, কিন্তু না, বেশ সোজাই। তো সেখানে ভূমিকা অংশ পড়বেন, নোট করে রাখুন। নাম্বার 1 ভূমিকা অংশ পড়বেন। নাম্বার 2 হচ্ছে, এই ভূমিকা অংশ পড়তে পড়তে অনেক প্রশ্ন পাবেন, ঠিক আছে। ওই প্রশ্নগুলো দাগাবেন, নোট ডাউন করবেন, নোট না করতে পারলেও পড়ে নেবেন বইতে দাগিয়ে। নাম্বার 2 হচ্ছে সূচিপত্রটাকে মুখস্থ করবেন, সোজা কথা। মানে ইতিহাস কাব্য এই নিয়ে কোথায় কথা বলেছে। তারপরে ধরুন সরঙ্গ শিল্প ট্র্যাজেডি, ঠিক আছে, এইটা কোন জায়গায় আলোচনা হয়েছে, এটা কিভাবে মনে রাখতে হবে, এর একটা সিকোয়েন্স রয়েছে। কোনো সময় আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি চেষ্টা করব ছোট্ট করে ভিডিও করে একটু বুঝিয়ে দিতে, যে মানে কি ভেবে মনে রাখতে পারবেন, যে কি ব্রেনের পেছনে আর কি আমাদের কি হয়, যে কোনো কিছু আমরা যখন মুখস্থ তো ওভাবে হয় না, আমরা যথেষ্ট বড় হয়েছি, বাচ্চাদের মতো ওরকম রিসাইটেশন করাটা খুব বোকা বোকা মনে হয় কনসেপ্ট না ক্লিয়ার থাকলে। কিন্তু বেশ কিছু জায়গা এর কাব্যগ্রন্থের নাম মনে রাখতে হবে, ওর গল্প গ্রন্থের নাম মনে রাখতে হবে, সাল মনে রাখতে হবে, কোথায় অভিনয় হয়েছিল মনে রাখতে হবে, কোথা থেকে এসছে, এই জায়গাগুলো আমরা একটু গুলিয়ে ফেলি। তো তখন আমার মনে হয় একটু ট্র্যাকফুলি হ্যান্ডেল করতে হবে, একটু ট্রিক্স নিয়ে ভেবে করলে কিন্তু হয়ে যায়। তো তার অনেক ট্রিক্স রয়েছে, সেটা আমি এই ক্লাসে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট ছোট্ট করে ক্লাসটার বিষয় হচ্ছে কোন কোন জায়গা ইম্পর্টেন্ট, তো ওভাবে আপনারা করতে পারেন। আর হচ্ছে আপনারা যদি বলেন, আমি একটা অন্য ক্লাসে বেশ 2-3 মিনিটের ক্লাস নিয়ে আমি বলে দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে, ওটা তো পড়বেন। তারপরে হচ্ছে ধরুন লাইন থেকে ট্র্যাজেডির যে সংজ্ঞা, ট্র্যাজেডির সংজ্ঞাটা দিয়েছেন কোন অধ্যায়, ঠিক আছে, এইটা। আবার আমরা আগেরবার সাজিয়ে লেখো প্রশ্ন দেখেছিলাম, সম্ভবত অনুকরণের মাধ্যম, এই জায়গাটা থেকে প্রশ্ন ছিল সাজিয়ে লেখো। পরপর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই আগে পিছে করে দিয়ে সাজিয়ে লিখতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন করা একটু টাফ হয়ে যায়, কিন্তু খুব ভালো করে যদি শিশির কুমারের বইটা পড়া থাকে তবুও কিন্তু ভেবে উত্তর করা যায়। এবার যদি এরকম হয়, দেখুন অনুকরণের মাধ্যম থেকে একটা লাইন তুলে দিল, তারপরে হচ্ছে চরিত্র থেকে 15 নম্বর অধ্যায় যেটা চরিত্র, সেখান থেকে একটা তুলে দিল, ঠিক আছে। তারপরে ধরুন 13 নম্বর অধ্যায় ভাগ্যের বিপর্যয়, এখান থেকে একটা তুলে দিল। এইরকম যদি তুলে দেয়, আপনি বুঝতে পারছেন যে এটা ভাগ্যের বিপর্যয় চ্যাপ্টার থেকেই দিয়েছে, মানে ওই জায়গাটা থেকেই দিয়েছে। তাহলে আপনি কি করছেন দেখুন, প্রথমত আপনি সিকোয়েন্সটা মনে রাখছেন, যে প্রথমে অনুকরণের এই, তারপরে এটা, তারপরে ওটা, তারপর মহাকাব্য ট্র্যাজেডি নিয়ে একটু আলোচনা রয়েছে। তাহলে কিন্তু আপনি সাজাতে পারবেন। তাহলে একদিকে আপনাকে ওটা মনে রাখতে হবে, সূচিপত্র মুখস্থ করতে হবে, 1 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে, এইভাবে প্রত্যেকটা 26টা মনে রাখতে হবে। 26টার মধ্যে কোনটায় কি কথা রয়েছে, কি বিষয় রয়েছে, বিষয়বস্তুটাও মনে রাখতে হবে।
তাহলেই কিন্তু আপনি কিন্তু মেলাতে পারবেন বা সাজাতে পারবেন। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে, মানে 5টা প্রশ্ন এসেছিল কাব্যতত্ত্ব থেকে, ভাবতে পারছেন? তাহলে কত প্রশ্ন আসে, এবারই 12টা প্রশ্ন এসেছে ইউনিট 10 থেকে। তাই এই জায়গাগুলো যদি পড়া থাকে না, তাহলে দেখুন ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 9 এবং ইউনিট 10, এখান থেকে আমি বলবো 40টার বেশি কোশ্চেন, মানে 10টা করেও আসে না, বেশিই আসে, প্রায় 45টা প্রশ্ন কি 50টা প্রশ্ন এই 4টে জায়গা থেকে চলে আসে। বুঝতে পারছেন 100টার মধ্যে? তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, ঠান্ডা মাথায় করতে পারেন, বাকি গল্প, কবিতা, হেনা তেনা প্যানা যা রয়েছে না কেন, সেগুলো কিন্তু আমাদের শুধু পড়বার বিষয়, তাই তো? কিন্তু এই জায়গার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু যদি 40টা, আমি ধরলাম 10টা করে আসে 40টা প্রশ্ন, তাহলে 40টা প্রশ্ন কিন্তু আপনি পুরো দিলেন। তার মানে আপনি 60টা প্রশ্নের উপর পরীক্ষা দিচ্ছেন। 60টা প্রশ্নের উপর যদি আপনি পরীক্ষা দেন, কখনোই কিন্তু আপনার পক্ষে 60-এ 60 পাওয়া পসিবল নয়। মানে আপনি 60% নাম্বার কখনোই পেতে পারবেন না। তাই এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আর মুখস্থর বিষয় তো ওগুলো বলেই দিলাম, যে বইয়ের নামগুলো, কে কোন সালে, তারপরে রীতিরাত্তা কাব্যস্য কথাটা কে বলেছেন, বামন কবে এসেছেন, রীতি সম্পর্কে বামনের ধারণা কি, এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই হচ্ছে ইউনিট 10-এর আলোচনা। আর কি বই পড়তে হবে, আমি নেটসেটের বেঙ্গলি বুক লিস্ট সার্চ করবেন, বা আপনি দেখবেন আমাদের একটা প্লে লিস্ট রয়েছে, ঠিক আছে? এই চ্যানেলের প্লে লিস্টেই রয়েছে পেপার 1, পেপার 2 বুক লিস্ট। সেখানে পেপার 2 বুক লিস্টের সমস্ত বইয়ের কিন্তু নাম দেওয়া রয়েছে। সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কি বই পড়তে হবে। যারা নতুন পড়া শুরু করেছেন, আমি বলবো, আমার ব্যক্তিগত ধারণা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 9 এবং 10 এমন কিছু পরিবর্তন হওয়ার নেই। যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে বাকিগুলো হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু হুবহু মানে এ পাশ থেকে ও পাশ হয়ে গেল এরকম কিন্তু হবে না, ঠিক আছে? এখন পরেরটা না ভেবে কনসেন্ট্রেট করুন সামনের এক্সামটাতে। আর যদি আমাকে আপনাদের প্রয়োজন হয়, কোনো ক্লাস নিতে হয় বা কোনো পরীক্ষা, কিভাবে হেল্প করলে সুবিধা হবে, অবশ্যই আপনারা যদি লাইক করেন আমি বুঝবো যে আমার চেষ্টাটা সার্থক, আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের মেসেজ এর মাধ্যমে আমার কাছে এসে পৌঁছয়। কারণ লাইক কমেন্ট বা কিছুই না করলে তাহলে আমি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি একতরফা বকে যাচ্ছি, কিছুই মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি ওয়ান ওয়ে কমিউনিকেশন কখনোই ফ্রুটফুল হয় না, আমরা জানি। তো 2 ওয়ে কমিউনিকেশনটা ভীষণ প্রয়োজন। তাই আপনারা যদি নিজের একটু ফিডব্যাক দেন যে ক্লাসটা কীরকম লাগলো, বা কী ধরনের ক্লাস প্রয়োজন, কোনো জায়গা বুঝতে পারছেন না জানালেন, কোনো জায়গা হয়তো আপনার মনে হলো যে না আমি হয়তো এই জায়গাটা ঠিক বলছি না, বা এটা এইভাবে ভালো হয়, সেটাও আপনারা কিন্তু মানে বলতে পারবেন, ঠিক আছে? তাহলে এই হলো আজকের আলোচনা। এরপরে অন্যান্য টপিক নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।